ওয়ারেন বাফেট বলেছিলেন, কোনো নির্মাণে 2 দশক লাগলেও ভাঙতে লাগে কেবল মিনিট 5। সত্যি সোনারপুরের ডাকাতির ঘটনায় সাকুল্যে সময় লেগেছিল 10 মিনিট 28 সেকেন্ড। এই সামান্য সময়ে লুট করা হয়েছে লক্ষ লক্ষ টাকার গয়না, প্রাণ গেছে মালিকের। চৈত্র সেলের ভরা বাজারে দুঃসাহসিক দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। হুটার বাজিয়ে 3 মিনিটের পথ আসতে পুলিশের যা সময় লেগেছে তার যোগ্য সদ্ব্যবহার করে চম্পট দিয়েছে তারা। তদন্তে উঠে এসেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ডাকাতদের নাম। জালে ধরা পড়েছে 2 মহিলাও। কিন্তু যার নিখুঁত প্ল্যানে 10 মিনিটের মধ্যে অপারেশন সম্ভব হয়েছে, সেই কিংপিন এখনো অধরা। আতঙ্কে সেই ডাকাতির প্রত্যেকটা মুহূর্তে সিসিটিভি ফুটেজ এসেছে এবিপি আনন্দের হাতে। প্রথমেই আপনাদের দেখাবো ভয়াবহ সেই ফুটেজ, দেখুন। অপারেশন সোনারপুর শেষ করতে ডাকাত দলের সময় লেগেছিল মাত্র 10 মিনিট। সামনে এলো সেই রুদ্ধশ্বাস ছবি। আড়াল থেকে যা প্রতিটা মুহূর্তে রেকর্ড করেছিল সোনার দোকানের সিসি ক্যামেরা। 10 মিনিট 28 সেকেন্ডের এই ফুটেজ বলছে ঘড়িতে তখন সন্ধ্যে 7:10। বিয়ের মরশুমের আগে জমজমাট বিকিনি সোনার দোকানে। আচমকাই কাঁচের দরজা ঠেলে একজনের প্রবেশ, যার কাঁধে কালো ব্যাগ, সঙ্গে সঙ্গে আরো কয়েকজন। তাদের মধ্যে এক যুবক নিজের মুখে রুমাল বাঁধল। তারপরই সমূর্তি ধারণ। কারো হাতে আগ্নেয়াস্ত্র, কেউ আবার ব্যাগ থেকে বের করল কাগজে মোড়া চকচকে চপার। দুষ্কৃতীরা প্রথমেই টার্গেট করে বৃদ্ধ এই নিরাপত্তা রক্ষীকে। তারপর চপার দেখিয়ে এক ক্রেতাকে সজোরে ধাক্কা। সেই সময় নিজের জায়গায় বসেছিলেন দোকানের মালিক দীপক দেবনাথ। তার দিকে এগিয়ে যায় সশস্ত্র ডাকাতরা। বন্দুকের ইশারায় মালিককে দোকানের এক কোণে যেতে বলে ডাকাতরা। সশস্ত্র ডাকাতদের তাণ্ডবের সামনে তখন সবাই অসহায়। কিচ্ছু করা যাবে না বুঝে ডাকাতদের দেখানো জায়গাতেই চলে যাচ্ছিলেন মালিক। তখনই কিছু বুঝে ওঠার আগেই সজোরে চপারের কোপ। এই দৃশ্য দেখে দোকানের সবাই তখন ঠক ঠক করে কাঁপছে। এতেই কাজ হাসিল হয়ে যায় দুষ্কৃতীদের। শুরু হয় লকার খোলার চেষ্টা। তার মধ্যেই শোকেস, র‍্যাক থেকে আলমারি সবকিছুই চপারের ঘায়ে গুড়িয়ে দিতে শুরু করে ডাকাতরা। বাক্সের ভেতরে রাখা গয়না বের করার মতো সময় ছিল না দুষ্কৃতীদের হাতে, তাই সেখানেও পড়ে চপারের ঘা। বাকি ক্রেতারা তখন দোকানের ভেতর প্রাণ হাতে করে দাঁড়িয়ে। কেউ কাঁদছেন, কেউ দোকান থেকে বেরোনোর জন্য কাতর আরতি জানাচ্ছেন। কিন্তু কাউকে যেতে দেয়নি দুষ্কৃতীরা। অস্ত্রের শাসানিতে সবাই বাধ্য হয়েছিলেন মাথা নিচু করে বসে পড়তে। অসহায় আত্মসমর্পণ। দোকানের কোনো গয়নাই যে তারা ছেড়ে যেতে চায়নি তা স্পষ্ট হয়েছে ডাকাতদের আচরণেই। এভাবেই প্রায় 10 মিনিট ধরে অবাধে লুটপাট চালায় 7 জন। তারপর বেরিয়ে যায় ডাকাতরা। তাদেরকে তাড়া করেন দোকানের মালিক দীপক দেবনাথ। দোকানের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। সোনারপুর সাক্ষী হয় ভয়াবহ এক অভিজ্ঞতার। রঞ্জিত হালদার ও আবির দত্ত, এবিপি আনন্দ। প্রত্যক্ষদর্শী বাপ্পা দাসের কাছে যাব। বাপ্পাবাবু, ফুটেজটা যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে দোকানের মালিক, তিনি দৌড়ে বেরিয়ে যাচ্ছেন। তারপর থেকে ঘটনা হয়েছে, যেহেতু আপনি ওখানেই একেবারে পাশেই আপনার দোকান, তারপর থেকে একেবারে আপনার চোখের সামনে কি হলো তারপর? আমি উপস্থিত সেই সময় দোকানের সামনে, দোকানেই দাঁড়িয়ে, উনি দরজার দিকে দৌড়ে বেরিয়ে গেলেন। তারপর তখন আমি আমার দোকানের কথা বলছি, আমার তো ফুটের দোকান, আমি দোকানের সামনে বসে দাঁড়িয়ে আছি। তো সেই সময় দেখতে পাচ্ছি হাজারে হাজারে মানুষ, ছেলের বাজার সঙ্গে রোববার দিনই ছিল, তো সেই সময় হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। তখন আমি ভাবছি হয়তো, যেহেতু আমাদের রেলগেটের সামনে একটা সিটি ফাস্ট ফুডের দোকান আছে, রোলের দোকান আছে, তো আমি ভেবেছিলাম হয়তো সিলিন্ডার বাস্ট হয়েছে। তো আমি ভাবছিলাম তো যাইতে দেখতে। তো আমি যেই যেতে গেছি, সবই দোকানে মুভমেন্ট নিচ্ছি, তখন লোকে দৌড়াচ্ছে। আমি বলছি, ও দিদি কি হয়েছে? বলছে দাদা পালান ডাকাত এসছে, ওখানে সব ডাকাতে এসছে। তো আমি বললাম ডাকাত এসছে, তা যাইতে দেখতে। আমি যে কাউকে একজনকে ডাকবো সেই সময় আমি আর মাথায় কাউকে খেয়াল করিনি। তো আমি সরাসরি গিয়ে
একদম সামনে ডিএস দেবনাথের উল্টো দিকেই যেখানে ডাকাতি হয়েছে তার উল্টো দিকে দেখবেন একটা ফলের দোকান আছে। তো এই ফলের দোকানের ভেতরে আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে ভেতরে চুপচাপ আড়াল হয়ে দাঁড়িয়ে থাকি। ডাকাত মানে মানে আওয়াজ পাচ্ছি গুলির ফায়ার নিচ্ছে, যে বাইরে বেরিয়ে একজন চাপড় দিয়ে গুলি চালাচ্ছে, এক আছে চাপড় দাঁড়িয়ে আছে, গুলির আওয়াজ পাচ্ছি। তো দীপক দাস যে সময় এবার অলরেডি সব নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, লাস্ট যে ব্যক্তি সেও যখন বেরাচ্ছে, দীপক দাস সঙ্গে সঙ্গে তার পেছনে ধা করে একদম এই ছবিটাই আছে, তিনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবং পাশেই একটা বাসনের দোকান ছিল, তার হাতে ওখান থেকে একটা প্রেসার কুকার নিয়ে গিয়ে তার পেছনে তাকে জাপটে ধরে পেছনে মেরেছে। মারার পর ওখানে মাথায় লাগেনি, মেরেছে, লেগেছে ঘাড়ে। তো দীপক দাস যখন তাকে চেপে ধরেছে, অলরেডি ধরে তাকে ফেলেছে, তা আমিও তার পেছন গেছি। যাওয়ার পর দেখতে পাচ্ছি দীপক দাস যখন তাকে ধরে রেখেছে, ধরে রাখার পর সে অলরেডি চাপসটা মানে হাতে যে চাপস ছিল ঘুরিয়ে দিয়েছে এদিকে। ঘোরানোর পর যখন মাথায় যখন মেরে দিয়েছে, তখন আমি দীপক দাকে বাচ্চা দেবো, দেখি পাশের দিকে একটা বাচ্চা সে পড়ে, ছোট্ট একটা বাচ্চা সে পড়ে আছে। তো তার বাবা কিছুটা দূরেই পড়ে আছে, তার বাবা বলছে আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও, শুয়ে সে আচার পাচার করছে। তো আমি সে সময় দীপক দাকে না বাঁচিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে সঙ্গে সাথে তার বাবার হাতে তুলে দিয়েছি। বাবার হাতে তুলে দিতে গেছে অলরেডি দীপক দাকে মেরে রেলগেটের ঠিক 4 নম্বর একদম 4 নম্বরের লাইনে দাঁড়িয়ে আছে। তখন একজন সে বলছে, যার হাতে রিভলভার ছিল, সে বলছে সাদাটাকে মার, যে চাপস দিয়ে দীপক দাকে মেরেছে সাদাটাকে দে। তখন আমার হাতে সে গুলিটা আমার হাতে মানে আমার দিকে মারতে গিয়ে যে দেখছি আমি বাচ্চাটাকে তুলছি, অন্য সঙ্গে মানে বন্দুকের বাঁটটা দীপক দাতেই ঘুরিয়ে দিয়েছে। দীপক দাকেও তখন একটা গুলি মেরেছে। তো সেই সময় দেখতে পাচ্ছি সাদাটাকে মার, ব্যাগ খুলে তখন বোমও মারতে গেছে। সেই সময় আমার একটা বোমও সামনে পড়েছিল, বোমটাকেও যখন মারতে গেছে তখন বোমটা পায়ের সামনেও যখন কার্যত আপনাকেও গুলির লক্ষ্য হতে হয়েছিল। আমি দ্রুত একবার সরাসরি এলাকায় চলে যাব, আবির দত্ত আমাদের প্রতিনিধি আছে। আবির, তোমার কাছে জানতে চাইবো, 7:10 রবিবার এই ঘটনা ঘটে, এখন থেকে 1.5 ঘন্টার এদিক ওদিক, কতটা জনবহুল এই মুহূর্তে ওই সোনারপুরের এলাকা, যেখানে একেবারে জনবহুল একটা এলাকার মধ্যে এই ধরনের ভয়াবহ ডাকাতি, সেই আভাসটা পাওয়ার জন্য আজকে 1.5 ঘন্টার এদিক ওদিকে আমাদের জানাও ঠিক কতটা জনবহুল থাকে সাধারণত সোনারপুরের এই এলাকা। আবির, দেখো একেবারেই সুমন, তোমাকে প্রথমেই দেখাবো যে জায়গায় ঘটনা ঘটে, অর্থাৎ রবিবার দিন 7:10 এই হচ্ছে সেই সোনার দোকান যেখানে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ দুষ্কৃতীরা এখানে আসে, ভেতরে লুটপাট চালায়, বেরোনোর পর দোকানের মালিক যখন মরিয়া চেষ্টা করছে তখন তাকে গুলি চালানো হয়, বোমাবাজি ঘটনা ঘটে এবং 3 জন আরও আহত হয়েছেন। কিন্তু তুমি দেখতে পাচ্ছ কতটা জনবহুল এই এলাকা, শুধুমাত্র ব্যবসায়ীরা এখানে রয়েছেন বা এখানে কিনতে বেশ কিছু মানুষ এসছেন চৈত্র সেলের সময়, এমনটাই শুধু নয়, এখানে পাশেই স্টেশন রয়েছে, সোনারপুর স্টেশন, এবং এই স্টেশনেও নিয়মিত ট্রেন আসছে, ট্রেনের যাত্রীরা এখানে আসা যাওয়া করছেন। এরকম পর্যায়ে ভিড়, সেখানে এখন যা সময় তাতে খুব একটা হেরফের সময় নয়, কারণ রবিবার দিন 7:10 এই ঘটনা ঘটেছে এবং তারপরে এরকম পর্যায়ে ভিড়, সেই ভিড়ে বলা চলে যে দুষ্কৃতীরা এখানে আসলো। অবশ্যই যারা এখানকার ব্যবসায়ীরা বা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা প্রশ্ন তুলছেন যে এই ধরনের জনবহুল এলাকাতে কিভাবে এই ঘটনা ঘটলো, এবং তারা প্রশ্ন তুলছেন যে স্টেশন লাগোয়া থানা, সেখান থেকে ঢিলছোড়া দূরত্ব এই সোনার দোকান, এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে গেল দুষ্কৃতীরা ঠিক পুলিশের নাকের ডগায়, এমনই কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। সুমন, ধন্যবাদ আবির। আপনারা দেখলেন একেবারে চৈত্র সেলের বাজার, দিনটা রবিবার, 7:10, সুতরাং জনবহুল একটা এলাকার ভেতরে ভয়াবহ এই ডাকাতির ঘটনা। দ্রুত একবার মনে করিয়ে দেব, দোকানের ভেতরের ছবিটা যতটা ভয়াবহ, বাইরেরটাও ছিল ঠিক ততটাই। পলক ফেলার মধ্যেই ডাকাতি ও খুনের জেরে সেদিন সন্ধ্যায় ফাঁকা হয়ে গিয়েছিল ভিড়ে ঠাসা সোনারপুর স্টেশন চত্বর। চপারের গায়ে রক্তাক্ত গুলিবিদ্ধ সোনার দোকানের মালিককে এভাবেই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম ভয়াবহ ডাকাতি ও খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। অভিযোগ, খবর পাওয়ার পরেও পুলিশের তৎপরতার অভাব ছিল। আমার দোকান থেকে যদি চিৎকার দেওয়া হয়, থানা শুনতে পায়, সেখান থেকে পুলিশ আসতে 20 মিনিট সময় লেগেছে। সোনারপুর থানার যে মোড়, সেখানেই পুলিশ আধিকারিকরা ঘটনার দিন ছিলেন। তারা যখন খবর পান, তারা ঠিক রাস্তা বরাবর যে দেখা যায় যে উল্টো দিকেই, থানার ঠিক উল্টো দিকেই যে স্টেশন রয়েছে, সেই স্টেশন লাইন ক্রস করলেই 1 থেকে 2 মিনিট সময় লাগার কথা, যেটা স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন। এই যে সোনার দোকান, যেখানে ইতিমধ্যে শাটার নামানো রয়েছে, এই দোকানে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র দাবি, থানা থেকে রেল লাইন পেরিয়ে সোনার দোকানে এলে পুলিশের লাগতো 1 থেকে 1.5 মিনিট, কিন্তু তা না করে উড়ালপুল দিয়ে গাড়ির হুটের বাজিয়ে সোনার দোকানে গিয়েছিল পুলিশ। এতেই কেটে গিয়েছিল প্রায় 10 মিনিট সময়। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গিয়েছে। এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ থেকেই, থানা থেকে
পুলিশের গাড়ি এখান দিয়ে আসে এবং এখান থেকে ইউ টার্ন করে এই যে রাস্তা সোজাসুজি চলে যাচ্ছে স্টেশনের দিকে, সেই রাস্তা দিয়ে কিন্তু তারা যায় এবং এই রাস্তা দিয়ে যেতে একটি 3 মাথার মোড় পড়বে এবং তা ক্রস করেই তারা কিন্তু ওই দোকানের কাছে গিয়ে পৌঁছয়। স্থানীয়দের অনেকেই বলছেন, পুলিশ যদি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে গাড়ির বদলে এই রাস্তা ব্যবহার করত, তাহলে তো দুষ্কৃতীরা পালাতে পারত না। পাশাপাশি কেন পুলিশ হুটার বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, হুটারের আওয়াজে দুষ্কৃতীরাও পুলিশের উপস্থিতি ঠাঁওর করতে পেরেছিল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও সাহস দেখিয়েছিলেন দোকানের মালিক। চপারের কোপ সহ্য করেও চেষ্টা করেছিলেন ডাকাতদের ধরার। এই যে দোকান, এই দোকানের সামনে থেকে যখন লুট চালিয়ে দুষ্কৃতীরা এখান দিয়ে বেরোচ্ছিল, ঠিক এই জায়গাতেই দোকানের মালিক পিছন থেকে একজনকে ধরার চেষ্টা করে। যাকে ধরার চেষ্টা করে সে তার হাতে থাকা চপার দিয়ে পিছন দিয়ে তাকে আঘাত করে। তার ঠিক আগে লাবলু সর্দার দাঁড়িয়ে ছিল এবং এখান থেকেই .0 রেঞ্জ থেকে বলা চলে যে এখান থেকে সে শ্যুট করে। এরপর বোমা ছুটতে ছুটতে রেললাইন বরাবর দৌড়তে থাকে 7 ডাকাত। রেললাইনের পাশের রাস্তায় আগে থেকেই একটি অটো দাঁড়িয়েছিল। 3 জন ওই অটোয় উঠে পালিয়ে যায়। দাঁড়িয়েছিল একটি অটো এবং সেখানেই 3 দুষ্কৃতী অটো করে চলে যায়। পরবর্তীকালে এখানেই লুকিয়ে ছিল বাকিরা এবং সেখান থেকেই এই যে রেল লাইন রয়েছে, এখানে যখন ট্রেন আসে চলন্ত ট্রেনেই তারা উঠে পড়ে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। থানার 100 মিটারের মধ্যে ডাকাতি ও খুন করে এভাবে গা ঢাকা দেওয়া পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে সোনারপুর। নিহতের পরিবার জানিয়েছে, সুবিচার না পেলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। আবির দত্ত ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। তাপস দাস, সোনারপুর বাজার এলাকা ব্যবসায়ী সমিতির সম্পাদক। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম? মানে এই ধরনের ঘটনা, বড় চুরি বা ডাকাতির ঘটনা কি ইতিপূর্বে ছোটখাটো ঘটনা যে ঘটেনি তা না। আমরা আন্দোলনও করেছি, এর আগে সন্ধ্যাবেলা একবার হয়েছিল আমাদের সোনারপুর মোড়ে বোমাশ্রীতে, তখন আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফলে আমাদের খুব সুখকর হয়নি আন্দোলনটা, কারণ পুলিশের ভূমিকা তখন ছিল খুব ভালো। আমরা তার জন্য পুলিশের লাঠিও খেয়েছিলাম আন্দোলন করতে গিয়ে, আমি নিজে খেয়েছিলাম। সেটা একবারের ঘটনা, বহুদিন আগে। পরবর্তীকালে আমাদের ওখানে আছে কমলা ফার্মেসি, তার মালিকের ওপরে আঘাত এসছে। আমাদের যিনি সোনারপুর বাজারে মাল সরবরাহ করেন, বড় বাজার থেকে ট্রাকে মাল আনা নেওয়া করেন, তাকে আঘাত করা হয়েছে। তো সেগুলো কেসের সুরাহা এখনো তেমনভাবে কিছু হয়নি। শুনছি সেদিন আইসি যেটা বললেন যে রিকভারি নাকি হয়েছে, এখন ক্লেম করতে হবে ইত্যাদি ইত্যাদি একটা কেসে। সামগ্রিকভাবে সোনারপুরের মানুষ জাস্ট আতঙ্কিত, মানে জাস্ট আতঙ্কিত। আমি এইটা নিয়েই আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, প্রিভেন্টিভ ক্রাইম, পুলিশের সোর্স নেটওয়ার্ক একটা বড় ভূমিকা এই ধরনের ডাকাতি, মানে ঘটনাটা ঘটার আগে আটকানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, একদিকে দেখুন প্রযুক্তির সাহায্য তো পুলিশ পাচ্ছে, মানে সিসিটিভি ফুটেজ, একদিকে ক্রাইম ডিটেকশন, অন্যদিকে কনভিকশন, যে ডাকাতরা ধরা পড়বে, মানে অনেক অনেক সহজ হয়ে গেল, কোনো তুলনাই হয় না। আপনারা যেভাবে কেস সাজাতেন বিষয়টাই তাই নয়, কিন্তু উল্টো দিকে সোর্স নেটওয়ার্কিং এর কি কোনো সমস্যা হয়েছে বা প্রম্পটনেসের? আমি তোমাকে একটু একদম। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এখানে আমরা সিসিটিভি ফুটেজে ওই দিনেরটা দেখলাম, কিন্তু এটা একটা অর্গানাইজড গ্যাং করেছে। হ্যাঁ, অর্গানাইজড গ্যাং যখন করে তারা আগে রেকি করে যায়, সরেজমিন এসে দেখে, এবার ওরা ভেতরে ঢুকেও কিন্তু দেখবে। সুতরাং ওই দিনের সিসিটিভি ফুটেজ ছাড়াও তার অনেক দিন আগে থেকে সিসিটিভি ফুটেজটা যদি দেখতে পাও, এবং এটাকে উনি আরো ভালো বলবেন, এই বড় করে যদি তাহলে কিন্তু তুমি একটা মিল পাবে যারা এসছিল রেকি করতে। তার কারণ উইদাউট এন্টারিং ইনসাইড কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে না, হয়তো ক্রেতা সেজে ঢুকে রেকি করে গেছে। কথা বুঝেছো? সুতরাং তুমি এই সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু ওটা পাওয়া যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বর্তমানে তুমি একটা দেখবে, এটা বলতে খুব লজ্জা করছে, আগে যেমন পুলিশ তার যেটা নিয়ে তুমি প্রশ্ন করলে তার সোর্সের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতো, সেখানে এমনও হতো যে সোর্সের সঙ্গে তাদের একটা সম্পর্ক খুব পার্সোনাল রিলেশন হয়ে যেত, যাতে সোর্স সবসময় তাদেরকে ক্যাটার করে দিত। কিন্তু এখন তুমি একটা মজা দেখবে যে ম্যাক্সিমাম জায়গায় একটা পোপো পার্টি হয়ে গেছে। পোপো পার্টি মানে পিও, LIC পিও,
আর পলিটিক্যাল পিও, এই যে পোপো পার্টির একটা অবদান এখন বর্তমান সমাজ ব্যবস্থায়, তার কারণ আমি তো বহু তাপসবাবু বললেন যে এটা নতুন ঘটনা নয়, এর আগেও আমি তো তোমায় বলছি ঘটনা ছিল, প্রতিবাদও ছিল, কিন্তু কিছু করব না। তার কারণ আমি আমার কাজের থেকে বেশি যদি তোমার সঙ্গে সংযোগ রেখে আমার পোস্টিংটা ঠিক রাখতে পারি ভালো ভালো জায়গায়, তাহলে পাবলিক মূল্য কি পাবলিক বাঁচলো তাতে তো আমার কিছু আসে যায় না বর্তমান অবস্থা। তার কারণ আগে দেখুন যেখানে সোনার দোকান আছে, এত বড় একটা জায়গা বা অত লোক, সেখানে কিন্তু পুলিশের একটা সার্ভিলেন্সের থাকার দরকার, সোর্স সার্ভিলেন্সও থাকার দরকার, আবার নিজস্ব সার্ভিলেন্সও, কিন্তু কোনোটাই নেই। তার কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক ওসি নিজের এলাকায় রাউন্ডও করে না। আবার আমরা অতীতে দেখেছি বহু ওসি আমাদের সিনিয়র যারা, তাদেরকে মানে রাস্তায় নেবে তারা লোক দিয়ে নিজেরা হেঁটে হেঁটে যেতেন যাতে হয়। এই যে জায়গাটা যেটা মূল তুমি জায়গা করছি, সোর্স নেটওয়ার্কটা এত পুয়ার হয়ে গেছে যে আমরা সোর্সের সঙ্গে কন্ট্যাক্ট রাখছি না, আমরা ক্রাইম কি করে ডিটেকশন করব তার দিকে লক্ষ্য রাখছি না, ধরা পড়লে কিভাবে আমরা তাদের কনভিকশনের দিকে এগোবো। এই যে পার্সোনালাইজেশন হয়ে গেছে এখন পুলিশ, আমার নিজের ব্যক্তিগত স্বার্থটা, বৃহত্তর যে স্বার্থটা, অর্থাৎ আমি পুলিশে এসেছি মানুষের রক্ষা করবার জন্য, মানুষকে নিয়ম মাফিক তার কাজ দেওয়ার জন্য, যে সমস্ত ক্রিমিনাল আছে তাদেরকে চেপে রাখার জন্য, তারা যেন মাথায় উঠতে না পারে। আমরা অতীতে তুমি নিশ্চয়ই জানো এটা, যে আমরা দেখেছি সোর্স কখনো মাথার উপরে উঠতে দেওয়া হয়, এবং সেই সোর্সকে যদি তুমি ঠিকভাবে মেনটেন করতে পারো, তার কারণ এটা তো সেইখানে আপনি বলছেন একটা বড় ব্যর্থতা, বিশাল বড় ব্যর্থতা। আমি দ্রুত একবার দেখবো কাশেম, 2 মহিলা সহ 4 জন গ্রেফতার হয়েছেন, কিন্তু কিংপিন এই বাংলাদেশি চক্রের যে কাশেম এই ডাকাতির মূল ঘটনা পরিকল্পনা এবং সংগঠিত করেছে এখনো অধরা। দেখুন, সোনারপুরে ভয়াবহ ডাকাতি ও খুনের ঘটনায় আরও এক ফিমেল কানেকশন। পুলিশ সূত্র দাবি এই মহিলাও ডাকাতির চিত্রনাট্যে সামিল ছিলেন। মঙ্গলবার রাতে বাসন্তী থেকে গ্রেফতার করা হয় বছর 40-এর এই গৃহবধূকে। পুলিশ সূত্রে দাবি, শনিবার রাতে একটি ব্যাগে করে অস্ত্র ও বোমা নিয়ে বারুইপুর থেকে বাসন্তী যান কোহিনুর। সেখানে দুষ্কৃতীদের হাতে তুলে দেন তিনি। আর পরদিন সন্ধ্যায় তা দিয়েই সোনারপুরের সোনার দোকানে অপারেশন চালায় দুষ্কৃতীরা। প্রথমে অবাধে লুটপাট, তারপর পালানোয় বাধা পেয়ে সোনার দোকানের মালিককে খুন। কি যে অশান্তি চলছে, কি যে সমস্যার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, কি নিয়ে আমরা বেঁচে চলছি, সেটা আমাদের ভগবান আর আমরা ছাড়া কিছু জানি না। কিন্তু কিভাবে অভিযুক্ত মহিলার খোঁজ পেলেন তদন্তকারীরা? পুলিশ সূত্রে দাবি, ধৃত লাবলু সর্দারকে জেরা করে উঠে আসে কোহিনুরের নাম। লাবলু জানিয়েছে, কয়েক বছর আগে দলের এক সদস্যের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন কোহিনুর। সেই সূত্রেই তার অপরাধ জগতে প্রবেশ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠা ডাকাত দলের আশ্রয়দাতা। তবে শুধু দুষ্কৃতীদের সেফ শেল্টার দেওয়াই নয়, পুলিশ সূত্রে আরও দাবি, ডাকাতদের সব অস্ত্র মজুত রাখার জন্য বারুইপুরে নিজের গোটা বাড়িটাই ছেড়ে দিয়েছিলেন কোহিনুর। তার বাড়িকেই ডাকাতরা অস্ত্রাগার হিসেবে ব্যবহার করত। এর আগে শহরতলিতে একাধিক ডাকাতির ঘটনায় কোহিনুরই অস্ত্র পৌঁছে দিয়েছিল দুষ্কৃতীদের কাছে। তদন্তকারীদের অনুমান, সীমান্তে তল্লাশির মুখে পড়ার আশঙ্কাতেই কোহিনুরের বাড়িতে অস্ত্র রাখত ডাকাতরা। এবারও তাদের পরিকল্পনা ছিল, সোনার দোকানে লুঠের পর কোহিনুরের বাড়িতে অস্ত্র রেখে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে যাবে। কিন্তু সতর্ক রয়েছে পুলিশও। বারুইপুর পুলিশ জেলার সুপার অরিজিৎ সিংহ জানিয়েছেন, অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিএসএফ এর কাছে তাদের ছবি পাঠানো হয়েছে। গোটা ঘটনায় বাংলাদেশি দুষ্কৃতীদের যে হাত রয়েছে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। পুলিশের অনুমান, সোনারপুরে ডাকাতির মূল চক্রী কাশেম বাংলাদেশে জন্ম হলেও ভারতই ছিল তার অপারেশনের জায়গা। গত 2 বছরে এদেশে কাশেমের নামে অন্তত 7টি ডাকাতির অভিযোগ রয়েছে। তারকেশ্বর থানায় তার নামে রয়েছে জাল নোটের মামলা। বাসন্তী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে কাশেমের বিরুদ্ধে। 2 মহিলা সহ 4 জন ধরা পড়লেও এই কাশেম এখনো অধরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, এবিপি আনন্দ। আমি সন্দীপ সেনগুপ্তর কাছে যাব, প্রযুক্তিবিদ। সন্দীপবাবু, এক হচ্ছে যে অপরাধীদের চিহ্নিতকরণে এবং কনভিকশনে আমি জানি না, নিঃসন্দেহে সৌমিতদাদের পরিশ্রম অনেক কমে যেত যদি এই সিসিটিভি প্রযুক্তি তার আমলে লালবাজার ব্যবহার করতে পারত। কিন্তু এখানে পাশাপাশি আরেকটা নিঃসন্দেহে যে কোনো দর্শক চমকে উঠবেন, সেটা হচ্ছে যে সিসিটিভির মাধ্যমে পুলিশের কাজে সহায়তা হচ্ছে বা ডাকাত দলকে চিহ্নিত করার কাজে সংবাদ মাধ্যমেও আমরা দেখাচ্ছি বহুলভাবে প্রচারিত হচ্ছে, তার একটা মুদ্রার উল্টো পিঠও আছে। সেই
সেই সিসিটিভিটাকে অনলাইনে হ্যাক করা যায়, এই বিষয়টা একটু আমাদের বুঝিয়ে। দেখুন, এখন ম্যাক্সিমাম যেটা সিসিটিভি মালিকরা চাইছে যে রিমোটলি আমি অবজার্ভ করব কি চলছে না চলছে। আমারই ফোনে আছে, আমার বাড়ির সমস্ত সিসিটিভি আমি এখানে বসে দেখতে পারি, ক্যামেরা দিয়ে করা যাচ্ছে যে অনেক দূর থেকেও আমি দেখতে পাবো। এবার যে আইপি ক্যামেরা দিয়ে যেভাবে করা আছে সেটা কিন্তু রিমোটলি ব্রুট ফোর্স টেকনোলজি দিয়ে ঢুকে যাওয়া যায় ভেঙে। এবার আমি যদি একটা সিসিটিভি রিমোটলি হ্যাক করতে পারি তাহলে আমার দোকানে যাওয়ার দরকার নেই, আমি 10 কিলোমিটার কেন 1000 কিলোমিটার দূর থেকেও, ইনফ্যাক্ট ওই যে বাংলাদেশি শুনলাম সে বাংলাদেশে বসেই পুরো প্ল্যানিংটা করতে পারে, মানে আমি বাংলাদেশে বসে দেখতে পারবো দোকানে খরিদ্দার কখন কম বা কর্মচারী কখন কম, আমি সেইভাবে পুরো ব্লুপ্রিন্টটা তৈরি করতে পারবো। যেভাবে কাজ করছে যে ওইখানটা ওই সিসিটিভি ক্যামেরা দিয়ে ও গাইড করতে পারে যে তুমি এখন বেরিয়ে এসো। শুধু দোকানের সিসিটিভি ক্যামেরা কেন, আমার দোকানের বাইরে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেখান থেকেও বলতে পারে কোন রুটটা খালি আছে, কোন দিক থেকে লোকজন কম আছে, আপনি এই রুট ধরে চলে যান। তো ওইটা কিন্তু রিমোটলি ওর ওখানে থাকার দরকার নেই, ও অনেক দূর থেকেই ওটা পুরো গাইড করে করে ওদেরকে পালাতে সাহায্য করতে পারে। 10 মিনিটে এরকম অপারেশন, ওই রকম নিখুঁত প্ল্যানিং ছাড়া সম্ভব না। যেটা গন্ডগোল হচ্ছে এই যে সিসিটিভি যাদের দরকার, আমি জানি না আপনাদের ফুটেজ কতদিন রাখেন, কারণ ফুটেজ যদি বেশি দিন না রাখেন তাহলে যেটা উনি বললেন যে আগেও এরা এসেছে সেই ফুটেজ কিন্তু আপনারা পাবেন না হয়তো, কারণ ফুটেজটা ওভাররাইট হয়ে যায়। নেগেটিভ সাইড এটা, হ্যাঁ, এটারও তো একটা ব্যবস্থা হওয়া ইনফ্যাক্ট যেটা দরকার। এখন টেকনোলজি যেটা ইউজ করছে ম্যাক্সিমাম অনেক জুয়েলারি দোকান, এটা আরো কঠিন কথা বলুন, যেটা আপনি যে জিনিসগুলো ভ্যালুয়েবল গুলো রেখেছেন সেটার মধ্যে ছোট ছোট জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিচ্ছে। জিপিএস ট্র্যাকার লাগালে কি হচ্ছে, কেউ যখন র্যান্ডমলি ওটা নিয়ে বেরিয়ে যাচ্ছে ওর পুরোটা অ্যাটলিস্ট খানিকক্ষণের জন্য কিন্তু আপনি ট্র্যাক করতে পারছেন ও কোথায় দাঁড়িয়ে আছে। তো জিপিএস ট্র্যাকার কিন্তু দেশে বিদেশে অনেক জায়গায় ইউজ হচ্ছে। তো সিসিটিভি একদিক দিয়ে আপনার হিতে বিপরীত হতে পারে। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তাহলে কি এটাকে অনলাইন না রাখা বা রিমোটে না রাখাটাই আপনি প্রেফার করবেন, যে আমি সিসিটিভি তো রাখতেই হবে, রাখলাম, কিন্তু আমি সেটাকে এইভাবে, যেখানে এরকম ক্রিটিক্যাল জায়গা আছে সেখানটায় তো অনলাইন রাখতে গেলে তার যে জিনিসটা জানতে হবে, তার যে স্কিল থাকতে হবে, আমার মনে হয় না সেই স্কিলটা ওনাদের আছে। সুতরাং যারা অপরাধী তাদের কিন্তু এই স্কিলগুলো আছে বা তারা হায়ার করছে সেই স্কিলটা। সেইখানে আমার শেষ প্রশ্ন, যে এটা তো নেগেটিভ দিকটা গেল, পজিটিভ দিকটা যে প্রযুক্তির সাহায্যে একজন স্বর্ণ বিপণীর মালিক, একজন ব্যবসায়ী তার দোকানে সে কিভাবে আরো সিকিউর করতে পারে। তো একটা হচ্ছে যে সিসিটিভিটা আপনি আইপি তে রাখবেন না, আইপি ক্যামেরা রাখবেন না। নাম্বার 2, সিসিটিভি ফুটেজ অ্যাটলিস্ট 30 দিনের জন্য রাখা উচিত। নাম্বার 3 হচ্ছে একটা জিপিএস ডিভাইস আপনি মাঝে মাঝে ওখানে কোনো একটা জিনিস র্যান্ডমলি রেখে দিন, যে পালিয়ে গেলে ওটার সঙ্গে সঙ্গে জিপিএসটা যাবে। আরেকটা জিনিস আমার যেটা মাথায় আসছে সেটা হলো এখন এই যে ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই পেয়েছে, ওই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে যদি আধার কার্ড ম্যাচ করানো হয়, ইন্টারেস্টিং থিংস ক্যান কাম আউট। শুধু তা নয়, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ওর থেকে সোয়েটটা বেরোয়, তো ডিএনএ টেস্টে ওটা পজিটিভ আসে। হ্যাঁ, ডিএনএ হয়তো অরিজিনালটাও পাবে না, কিন্তু সব মানুষের আধার কার্ড। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের লোক, যার ফলে আপনি ভারতবর্ষের আধার কার্ডে তার, ওই জন্য বললাম তুমি ডিএনএটা পেয়ে যাবে। পুরনো কোনো থাকে তার সঙ্গে ম্যাচিং করে ডেফিনেটলি পাওয়া যেতে পারে। ইভেন এই যে দেখো আমি এই জায়গাটা এরকম আঙুল রেখে যদি একদম এখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে, অবশ্যই সিগারেটের স্টার্ট থেকে তুমি পেয়ে যাবে ডিএনএ। কিন্তু যেটা আপনার যেটা ডাকাতরা করেনি, যেটা করার সম্ভাবনা ছিল, বেরোবার সময় সিসিটিভি ডিভিআরটা ভেঙে দিয়ে চলে যেত, একদম সেইটা কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেটা কোনো রিচের মধ্যে না পায়। অ্যাকচুয়ালি ওরা একটু বেশি টাইম নিয়ে ফেলেছিল। সেদিন আমাদের কাছে যেটা খবর, ওদের অপারেশনটা 3 মিনিটে করার কথা ছিল, সেটা ওদের লেগেছে 10 মিনিট, কারণ ওটা টার্গেট ছিল। বেশি সময়টার জন্যই ওরা বেরোতে গেছে। এবং এই যে তারা করে ওকে ধরার চেষ্টা ইত্যাদি, এইটা করতে গিয়ে আমরা বলি যে দীপক একটা ভুল করে ফেলেছে, কিন্তু ওই মুহূর্তে ওর মাথায় কি কাজ করেছে সেটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আমি এক মিনিট একটা কথা বলিনি, শুনুন, এই কথাটা না কখনো বলবেন না কোনো জায়গায় যে 3 মিনিটের অপারেশন, আপনি কি করে প্রুফ করবেন এটা? না না, এইটা আমাদের শোনা, আমাদের যেটা বলা শোনা কথা যাবে না, এভিডেন্সে বলবেন না এই কথাটা। পয়েন্ট টেকেন। আমি দীপক বাবুর কথা হচ্ছিল, দীপক দেবনাথ চেষ্টা করেছিলেন ডাকাতদের অসীম সাহসিকতার সঙ্গে আটকাতে, তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আমি শেষ করতে চাই এই অনুষ্ঠান ইতিবাচক আরেকটা ছবি দেখিয়ে। এসবিআইয়ের 2জন মহিলা কর্মী তারা গুরগাঁওয়ে একটা ডাকাতি কিন্তু রুখে দিলেন। দেখুন এই ছবিটা, নিঃসন্দেহে ভয়াবহ একটা ছবি আমরা দেখালাম, আধ ঘন্টা ধরে আলোচনা করলাম, কিন্তু তার পাশে ডাকাতি রুখে দেওয়ার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2জন মহিলা কর্মীর এই সাহসিকতার ছবিটাও দেখে নিন। খুব লড়ি মর্দানি, ও তো ঝাঁসি ওয়ালি রানী থি। লড়াইয়ের ক্ষেত্র হয়তো আলাদা, কিন্তু সত্যি ঝাঁসির রানীর মতোই লড়াই করলেন হরিয়ানার গুরগাঁওয়ের এই 2 মহিলা।
খালি হাতে লড়লেন সশস্ত্র দুই দুষ্কৃতীর সঙ্গে, ভেস্তে দিলেন ব্যাংক ডাকাতির চেষ্টা। সোমবার তখন দুপুর 1টা, গুরগাঁওয়ের বাদশাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের লম্বা লাইন, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সেই সময় দুই দুষ্কৃতীর আগমন। ব্যাগে লুকিয়ে রাখা অস্ত্র বের করে সোজা ব্যাংকে ঢুকে পড়ে ডাকাতরা। ব্যাংকের গেটও বন্ধ করে দেয় তারা। শুরু হয় তাণ্ডব। বন্দুকের নলের সামনে রেখে দুই মহিলা ব্যাংক কর্মীকে পণবন্দীও করে ফেলে দুষ্কৃতীরা। কিন্তু এরপরই শুরু হয় প্রত্যাঘাতের পালা। খালি হাতে দুই সশস্ত্র ডাকাতকে চ্যালেঞ্জ জানান দুই সাহসিনী। ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। অবশেষে এক দুষ্কৃতীর পিস্তল ছিনিয়ে নেন তারা। কাবু করে ফেলেন দুই ডাকাতকেই। दोनों के कान पे पिस्टल लगा दी और बोले चुप रहो नहीं तो गोली मार देंगे। फिर भी हम चुप नहीं रहे, हमने शोर-शरार मचाया, बाहर से आदमी आए, जान भी बचाए और पैसे भी, इसलिए हम हिम्मत बढ़ाई हमने। তবে এখানেই লড়াইটা শেষ হয়নি। দুই ডাকাতকে জব্দ করে অ্যালার্ম বাজিয়ে দেন দুই মহিলা ব্যাংক কর্মী। অ্যালার্ম শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গণধোলাই হয় ব্যাংক ডাকাতি করতে আসা দুই যুবকের। তারপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। कल 2 हथियारबंद लुटेरे आए थे, फिर भी लेडीज ने दोनों ने हिम्मत दिखाई और हाथापाई ने उनसे रिवॉल्वर ही खोसी है बिमला जी ने। उसके शोर मचाने के ऊपर फिर बाहर से पब्लिक आई है। बड़ी हिम्मत का काम किया है दोनों ने। এই দুই মহিলা ব্যাংক কর্মীকে এতদিন অন্য ভূমিকায় দেখে এসেছেন গ্রাহকরা, কিন্তু সোমবারের পর থেকে অনেকেই তাদের বলছেন এ তো এ যুগের মর্দানি। অবাক সহকর্মীরাও। বিপদের মুখে সাহসিকতার পরিচয় দিয়ে অন্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করায় তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে গুরগাঁও পুলিশ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000-এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1।